প্রত্যেকটা মানুষের তো কিছু ইচ্ছে থাকে, যতই কাজের জন্য কাজের সূত্রে অনেকের অনেক কিছু করতে পারে, কিন্তু মনের মধ্যে কিছু জিনিস থাকে যে এটা আমি কোনোদিন যদি সুযোগ পাই তো ওটা করব। তো আমারও সাউন্ড নিয়ে অনেক দিনের ইচ্ছা ছিল। তো আমার মনে হয়েছিল একবার আমি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই, কিন্তু আমার সেই ইচ্ছে হয়নি। আমি শিখবো ইচ্ছে হয়েছিল, কিন্তু কোনো ইনস্টিটিউট থেকে শিখতে হবে সেটা কোনো, যাদের কাছে থাকি তারা তো অন্য ইনস্টিটিউটে পড়াতে যায়, তো তাদের কাছে থেকেই তো আমি শিখি, তো তাদের থেকেই শেখা আমার। আর বাকিটা তো নিজের থাকে, নিজের ইচ্ছে না থাকলে কেউ, যেমন কারোর খিদে পেলে খাইয়ে দিলে সেই তৃপ্তি হবে না, আগে নিজের খাওয়া শিখতে হবে, নিজের ইচ্ছে থাকতে হবে। তবে আজকের আমি এখানে এসেছি, আমি বলবো না যে আমার কারোর হাত ছিল না পিছনে, একবারও বলবো না, নিশ্চয়ই সবার হাত ছিল, কিন্তু আমারও ইচ্ছে ছিল। ফিনিক্সের আজকের এপিসোডে আমাদের সাথে আছেন একজন খুব স্পেশাল, তাপস হালদার। নমস্কার, থ্যাংক ইউ ফর কামিং। আমরা সেই শুরু করব শুরু থেকে, আপনার রুট থেকে। এই যে আপনি যে কাজটা করছেন এবং এত সুন্দর একটা কাজ করছেন আমাদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, এটা শুরু কিভাবে হলো? এটা শুরু হয়েছে 2006 সালে। 6 সালে যখন আমি কলকাতাতে আসি, আসার পরে গৌতম হালদার ডিরেক্টর, যিনি মারা গেছেন, ওনার সঙ্গে পরিচয় হয়। ওনার স্টুডিও ছিল, পোস্ট প্রোডাকশন স্টুডিও ছিল, ওখানে আমি স্টুডিও দেখাশোনার জন্য আমি ইনক্লুড হই। তারপরে আস্তে আস্তে সব কিছু তো দেখতে থাকছি, আমার সামনে, চোখের সামনে সিনেমার কাজ চলতো, দেখতাম। তো হঠাৎ একদিন আমার ইচ্ছে হলো যে আমিও শিখবো। এবার আমার বাকি কাজের সাথে সাথে রাত্রেবেলা আমি দেখতাম, বসে দেখতাম, সারা রাত জেগে বসে দেখতাম। 2006 এন্ডের দিক থেকে আমি কাজ শুরু করি আমার, মানে দেখে শিখে গেছি। এবার চোখের সামনে সারাক্ষণ ওরাই করতো, যারা করতো সবাই লেজেন্ড, তো তাদের দেখে দেখে আমার শেখা হয়ে গেছে। তারপরে তো বাকিটা ওনাদের থেকেই শেখা আমার। বাহ বাহ, সেই শুরু এখনো চলছে, বিশাল দারুণ চলছে। তো এটাও কিন্তু অনেকটা ফিনিক্সের মতন, যে আপনার যে একটা জীবন, যেখান থেকে আপনি এসে কাজ শুরু করলেন এবং সেখান থেকে নতুন একটা শুরু করা এবং শিখে শুরু করা, যেটা বাস্তব যে আমরা শিখি এবং শুরু করি। তা আপনি সাউন্ডকেই কেন বেছে নিলেন? দেখুন, প্রত্যেকটা মানুষের তো কিছু ইচ্ছে থাকে, যতই কাজের জন্য কাজের সূত্রে অনেকের অনেক কিছু করতে করে, কিন্তু মনের মধ্যে কিছু জিনিস থাকে যে এটা আমি কোনোদিন যদি সুযোগ পাই তো ওটা করব। তো আমারও সাউন্ড নিয়ে অনেক দিনের ইচ্ছা ছিল। তো আমার মনে হয়েছিল একবার আমি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই, কিন্তু আমার সেই ইচ্ছে হয়নি। আমি শিখবো ইচ্ছে হয়েছিল, কিন্তু কোনো ইনস্টিটিউট থেকে শিখতে হবে সেটা কোনো যাদের কাছে থাকি তারা তো অন্য ইনস্টিটিউটে পড়াতে যায়, তো তাদের কাছে থেকেই তো আমি শিখব, তো তাদের থেকেই শেখা আমার। আর বাকিটা তো নিজের থাকে, নিজের ইচ্ছে না থাকলে কেউ, যেমন কারোর খিদে পেলে খাইয়ে দিলে সেই তৃপ্তি হবে না, আগে নিজের খাওয়া শিখতে হবে। একদম ঠিক কথা, নিজের ইচ্ছে থাকতে হবে। তবে আজকের আমি এখানে এসেছি, আমি বলবো না যে আমার কারোর হাত ছিল না পিছনে, একবারও বলবো না, নিশ্চয়ই সবার হাত ছিল আমার, কিন্তু আমারও ইচ্ছে ছিল। নাহলে আজকের কলকাতায় বসে হিন্দি ছবির কাজ, যেটা আমাদের আগে হতো, হিন্দি ছবির কাজ এখানে এসে করতো, মাঝখানে সেসব আর হতোই না। সাউন্ডের কাজ সবাই এখান থেকে সবাই বম্বে চলে যায়, গিয়ে বম্বে গিয়ে কাজ করে। আমাকেও ফোন করা হয়েছিল যে বম্বে গিয়ে ফলিটা করতে, বম্বে গিয়ে। তো আমি একেবারে শুরুতেই ডিনাই করে দিয়েছি, না আমি যাবো না। তোমাদের যদি আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এখানে ছবি পাঠাও, আমি এখানে বসে করে দেবো। তোমাদের পছন্দ না হলে আমি
10 বার ধরে সেই সিনেমার ফলি করে দেবো, কিন্তু তোমার এখানে পাঠাতে হবে, আমি ওখানে যাবোই না। তো এখন তো হামেশাই মানে আমি তো মাসে 1টা কি 2টো হিন্দি ছবির কাজ এখানে কলকাতা বসেই করি। তো সবাই সেটা অবশ্য আমার বাবা মা তো আছে, আর যাদের কাছ থেকে কাজ শিখেছি তাদের তো আশীর্বাদ আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আশীর্বাদ এবং লাক ফ্যাক্টর, যেটা যে তাদের মধ্যে এসেই আপনি পড়েছিলেন ওই সময়টাতে, সেটা তো যারা লেজেন্ড, যারা শেখাচ্ছেন এবং আপনাকে অনেক কাছের করে আপনি তাদেরও পেয়েছেন এবং তারাও আপনাকে পেয়েছে। একদম কাজেই হয় না, গুরু এবং গড়ে তোলা, এই দুটো হ্যাঁ। জিনিস হয়েছে আপনার জীবনে। তো এটা মানে ইউনিভার্সিটি একটা ইচ্ছা বলা যেতে পারে, যে একটা সোল গোল, যেটা নিয়ে আপনি পৃথিবীতে হয়তো এসেছেন, যে এটাতে আমাকে কিছু একটা করতে হবে। আস্তে আস্তে রিভিল একদম। হতে শুরু করলো আর কি সেভাবে। শুনে দারুণ লাগলো। আর এই যে চেতনাটা, এই যে ভাবনাটা যে আমি এখানে বসেই কাজ করব, বম্বের কাজও আমার কাছে আসবে, এটাও একটা অসাধারণ। হ্যাটস অফ টু ইউ, মানে এটার জন্য মানে রিয়েলি। আর একটু অভিজ্ঞতা শেয়ার করুন আপনার কাজের মাধ্যমে। কাজের অভিজ্ঞতা, এখানে তো অনেকে অনেক ডিরেক্টর আছেন, অনেক কিছুই জানেন, আবার কিছু ডিরেক্টর আছে কিছুই জানেন, নতুন, জানার চেষ্টাও করে না। আমি বলছি না যে আমি সব জেনে গেছি। আমার যদি কেউ এখন বলে যে ডিরেকশন করতে, আমি পারবো না, কিন্তু আমি ভুলটা ধরতে পারবো, কারণ আমি মাসে 4-5টা করে ছবির কাজ করি। তো আমার সেই অভিজ্ঞতা, যেমন বড় বড় কিছু ডিরেক্টর আছে তারা জানে, যেই আমার নাম শুনবে যে ফলিটা কোথায় হচ্ছে, কে করছে ফলি, হলো তাপসের সঙ্গে কথা হয়ে গেছে, ও বাবা, আমার আর কিছু বলার নেই, আমি শুধু একবার ফোনে বলে দিচ্ছি, ফোনে কথা বলে নিচ্ছি, আর আসবেই না। উল্টে আমি ফোন করে যখন বলি, আরে আমি বছরে 3টে ছবি করি আর তুমি মাসে 4টে ছবি করো, তো আমার থেকে তোমার অভিজ্ঞতা বেশি। হ্যাঁ, আমি এটা বলি যে তোমার ছবির জন্য যদি কোথাও কিছু লাগে আমাকে বলে দিও, কারণ অফে কি হচ্ছে, গল্পেতে কি আছে, আমি সিনেমাটা যেটা দেখতে পাচ্ছি, পিছনে কি ঘটছে সেটা তো জানি না। ঠিক ঠিক। এমন হয়, ধরো কথা বলছি, আমরা দুজনে একটা সিন আছে, ধরো এই দুজনে এখানে বসে গল্প করছি, এবার যে দরজার বাইরে ওখানেও তো কিছু জিনিস সাউন্ডে করা যায়, সেটা যদি গল্পেতে থাকে তো সেটা তো আমার জানার কথা না, সেগুলোই আমি জেনে নিই, যে এরকম কিছু থাকলে বলে দিও, না হলে তো আমি সিনেমার কাজ যেমন চলে সেরকম করে দেবো। তো বাকি সবাই সবকিছু জানে, এখনকার দিনে তো মোটামুটি সবাই জেনে গেছে। কিছু কিছু নতুন ছেলেরা আছে, তারা জানার চেষ্টা করে, ফলিতে বসে থাকবে যে আমি দেখতে চাই। আচ্ছা, অনেকে আছে যে তার ছবির ফলে, হ্যাঁ আসবে না কেন, তোমার ছবির ফলেই চলছে, তুমি এসে বসে থাকো, দেখো। তারও হয়তো কোথাও শেখার একটা ইচ্ছা, জানার ইচ্ছা। আর বেশিক্ষণ ফলিতে বসে থাকা যায় না, একটা আননোন লোক এসে ফলিতে বসে থাকতে পারে না। আচ্ছা, সবাই বলতে পারে যে আমার ফলিতে খুব ইচ্ছা আছে, আমি সারাদিন বসে দেখবো, খুব বেশি হলে 2 ঘন্টা, 2 ঘন্টার পরে এমনি বলবেন যে আমি বাইরে চলে যাচ্ছি। মানে এত বোরিং কাজ, মানে এত, আমি তো বলি, আমাকে অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে প্রশ্ন করেছিল যে এরপরে ফলি ধরো তুমি করছো, তোমার পরে আর কে আছে? আমি বলছি আমার পরে কে, যে শিখবে তাকে শেখাবো, কিন্তু শিখতে চাই অনেকে, কিন্তু আমার কাছে তারা সব রিজেক্ট হয়ে যায়, মানে তারা পারবে না। আমি জানি তারা পারবে না, কারণ কয়েকটা কথা বা কিছু 1-2 দিন তাদের দেখেই আমি বলে দিয়ে হবে না। কারণ প্রথমেই শিখতে হবে হচ্ছে না নড়ে অন্তত 1/2 ঘন্টা এই চেয়ারে বসে থাকতে হবে, হাত পা কিছুই নাড়ানো যাবে না। কারণ ফলির যে মাইক আমরা ব্যবহার করি এতটাই সূক্ষ্ম মাইক যে আমি যদি কোনো রকম যদি হাত এরকম জড়ে, সেটাও সাউন্ড চলে যাবে। আচ্ছা, আমার যেটার দরকার সেই সাউন্ডটা দরকার। ধরুন আমি এখন করছি হচ্ছে কোনো ট্যাপ, শুধু এই ট্যাপটাই লাগবে, বাকি এই যে ঘষছি এই জামার আওয়াজ লাগবেই না। তার জন্য অবশ্য আমরা ফলিতে জামা পরা যায় না, জামা ছাড়া ফলি করতে হয়। আর কিছু কিছু ছবি আছে পরে একেবারেই করে দিই, আর কিছু যেমন ছবি, তো মেয়ের যে শার্ট বা কোনো শাড়ি পরে আছে, একটা ছেলে যে শার্ট পরে আছে, দুটোর তো তফাৎ আছে, সেই জন্য আমরা আলাদা করে সেই রাসলিং গুলো ক্রিয়েট করতে হয়। তার জন্য আমাদের জামা প্যান্ট খুলে ফলি করতে হয়। আচ্ছা, মানে এমন প্যান্ট পরতে হবে যে প্যান্টের কোনো আওয়াজ নেই। বাবা, মানে ভীষণ
ইন্টারেস্টিং কাজ। ওই জন্য তো আমি যখন কাজ চলে তখন আননোন কেউ বা ডিরেক্টরও কেউ আমি বলে দিই আগে থেকে, চেনা না হলে আমি বলে দিই না এসো না, কারণ আমি চেড্ডি পরে স্টুডিওতে আছি, একজন সবাই মিলে চলে এসছে। ঠিক ঠিক। আমার যেমন কাজের অস্বস্তি মনে হয়, তারা বসে আছে, এখন আমার ওসব কিছু মনে হয় না, কে এলো কে দেখলো কি করলো, আমি কাজটাই ফোকাস করি। আর আমার এইভাবেই চলছে। কোনো এমন সিনেমার কাজ করতে গিয়ে কোনো অদ্ভুত এক্সপিরিয়েন্স বা মনে আছে এমন একটা? সে তো প্রচুর ছবি, তবে কিছু কিছু ঘটে যাবে, যেমন লকডাউনের আগে আমার তখন খুব কাজের প্রেশার, একসঙ্গে আমার 15-20 দিনের মধ্যে 4টে ছবি করে দিতে হবে। আর আমি পারবো না, ওই যে না ডিরেক্টর বলে দিয়েছে তুমি কি ছাড়া, আমি না অন্য কারোর দিয়ে করি, না তোমাকেই করতে হবে। তাহলে আমার যখন করতে হবে আমি কিন্তু টাইম সেট করবো, স্টুডিও ছেলে তোমার রেডি থাকবে, আমি টাইম বলে দেবো, ওই টাইমে যাবো। বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুমি যখনই বলবে টাইম। 4টে স্টুডিও, একটা স্টুডিও না কিন্তু, টালিগঞ্জে 4টে স্টুডিও। এবার আমি টাইম সেট করেছি হচ্ছে সকাল 6টা থেকে 10:30, একটা স্টুডিওয় কাজ করবো। 10:30 থেকে, আর সব তো টালিগঞ্জের কাছাকাছিতে, মানে 10-15 মিনিটের মধ্যে আমি বাইক চালিয়ে চলে যাবে। তো 11টা থেকে 2টো পর্যন্ত আর একটা স্টুডিও, 2-2:30। আবার ওখানে লাঞ্চ করে নিলাম, নিয়ে আবার বেরিয়ে আর একটা স্টুডিও, সেখান থেকে 7টা পর্যন্ত আর একটা স্টুডিও, আবার 7টার সময় বেরিয়ে আর একটা স্টুডিও গেলাম 8টা, সেখানে গিয়ে কিছু টিফিন করে নিলাম, নিয়ে শুরু করলাম 1টা 2টো পর্যন্ত, 3টে পর্যন্ত কাজ করে ওই স্টুডিওতেই শুয়ে পড়লাম। আবার ঠিক এবার 6টার সময় ঘুম ভাঙবে কিনা সেটা তো শুয়ে পড়লে, এবার যে 6টার সময় যে আমার সঙ্গে কাজ করবে তাকে আমি রিমাইন্ডার দিয়ে রাখতাম যে আমাকে তুলে নিয়ে যাওয়া। এরকম করতে আমার ছবি কটা শেষ করেছি, শেষ করার পরেই আমার মানে খুব শরীর খারাপ হয়ে গেছিল, মানে এতটাই ঘুম হয়নি এত এইভাবে। ঘুমটা ভীষণ দরকারি জিনিস। এই একটা ছিল, আর একটা ছিল হচ্ছে তখনকার দিনে কমার্শিয়াল ছবি তো খুব হতো, একটা হিরোইন, হিরো তো চলে গেছে, হিরোইন দুজনে, হিরোইন দুটো আলাদা হয়ে গেছে, ভিলেন পিছনে দৌড়াচ্ছে, হিরোইন এসে ট্রেনে উঠে গেল, ভিলেনরা যারা গুন্ডা ছিল তারাও ট্রেনে উঠে গেল। ট্রেনের মধ্যে দিয়ে এবার ট্রেনটা এক জায়গায় স্লো হয়েছে, হিরোইন ঠিক করেছে যে ট্রেনে থাকলে তো আমায় ধরে নেবে, ও জাম্প দিয়েছে। জাম্প দিয়ে পড়লে যেমন হয় আর কি, ট্রেন লাইন তার পাশেই তো স্টোন চিপ গুলো রাখা থাকে, তো অ্যাকচুয়ালি ট্রেন লাইন গুলো উঁচু হয়, স্টোন চিপ দিয়ে এরকম করে রাখা থাকে। তো এটা ডিরেক্টর দেখিয়েছে, স্টোন চিপের উপরে পড়েছে, স্লিপ খেয়ে চলে গেছে, গিয়ে ছুটতে উঠতে বেরিয়ে চলে যাচ্ছে। এবার আমার তো ফুটস্টেপ করতে হবে, মানে মেয়েটার পায়ের শব্দ তো আমায় দিতেই হবে। এবার ওখানে দেখেছি আগে ছুটতে ছুটতে ওর পায়ের থেকে চটি নেই, মানে চটি খুলে গেছে। এবার চটি জুতো যাই পড়েছিল খুলে গেছে, এবার খালি পায়ে কিন্তু ওটা আসছে, আর ভিলেনরা আছে জুতো পরে। এবার ও যখন জাম্প দিয়েছে, আমিও সব রেডি করা আছে, ফুটস্টেপ করার সময় সব রেডি করে রাখি, ঘাস সব, মানে স্ক্রিনের দিকে আর মানে আমি নিচের দিকে আর তাকাবো না, আমি শুধু পায়ে এরকম করে সেট করে নিই কত দূরে কোনটা আছে। স্টোন চিপ, এখানে ঘাস রাখা আছে, এখানে মাটি, এখানে সিমেন্ট। স্ক্রিনের দিকে তাকিয়ে অটোমেটিক আমার পা চলে যাবে, কোনটা ঘাস কোনটা স্টোন চিপ, পা চলে যাবে। তো ও জাম্প দেওয়াতে স্লিপ খেয়ে গেছে, আমিও একটুখানি জাম্প দিয়ে পাটাকে এরকম ঘষিয়ে দিয়েছি স্টোন চিপের উপরে। স্টোন চিপ সাধারণত স্টোন চিপ তো সব গোল হয় না, সে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলের হয়ে থাকে। একটা স্টোন চিপ পায়ের মধ্যে ঢুকে গেছে, আমি জানি না, পায়ের গোড়ালিতে ঢুকে গেছে, পুরোটাই ঢুকে গেছে। এবার লেগেছে আমার, ঠিক আছে লেগেছে, উপরে কোনো অসুবিধা। এবার ফলি করার সময় হালকা স্টুডিওর লাইটটা হালকা করে দেওয়া হয়, নাহলে স্ক্রিনের এটা চোখে লাগবে। তারপরে ও ছুটে চলে গেল, ঘাসের ওপর দিয়ে মেয়েটা ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। এবার জঙ্গলের মধ্যে গিয়ে এবার পাতা রেডি করছে, হঠাৎ পাটা যে কেমন চুলকাচ্ছে মনে হলো, আমি আঙুল হাত দিয়ে চুলকে দিলাম।
হঠাৎ দিয়ে দেখছি যে হাতে কেমন লাল লাল হয়ে আছে, আর হালকা লাইট তো, লাল লাল কি, আবার এরকম হাত দিয়ে দেখছি জল জল, মানে আমি বুঝতেই পারছি না যে ওটা রক্ত। আচ্ছা, দেখেই তখন মনে হলো কি হলো, লাইটটা জ্বাললাম, লাইটটা জ্বেলে দেখছি যে আমি যেখানে ফুটস্টেপ করছি সেখানে পুরোটা রক্তে ভরে গেছে। এবার ও ঘরে যিনি যার কাছ থেকে কাজ শিখেছিলাম তার সঙ্গে এই কাজ করছি। আচ্ছা, তার নাম নটরাজ দা। তা নটরাজ দাকে ডাকলাম, উনি ছিল কি হলো, এবার দেখেই আমার হয়ে যায়। আমি এদিকে আমরা যে ছবির ফলি করছি সেই ছবির মিক্স চলবে চেন্নাই, মিক্সিং ইঞ্জিনিয়ার হচ্ছে অনুপ মুখার্জি, উনি চেন্নাই চলে গেছে। আচ্ছা, আমরা এখানে ফলি করে পাঠাবো, উনি ওখানে মিক্স করবে, কারণ ওখানে স্টুডিও ভাড়া নেওয়া আছে। আমার যদি ইন এনি কেস দেরি হয়ে যায়, ওখানে কিন্তু আওয়ারে স্টুডিও চলছে, আমার জন্য প্রডিউসারের অনেক টাকা তাহলে হয়ে যাবে। সেই জন্য কোনো ওয়েট করছি না আমরা। পায়ে যে এই অবস্থা হয়েছে, আমার চিন্তা হচ্ছে যে কাজটা শেষ হবে কি করে, কি হবে। এবার স্টঞ্চি বের করতে পারছি না, যে টেনে বের করবো। ওই দাদাও ট্রাই করেছে, আমিও ট্রাই করছি। শেষে বাঙুরের ঠিক পিছনে তো বাঙুর হসপিটালের একজন ডাক্তার ছিল, তাকে ফোন করতে বললো বাড়িতে আসতে হবে। আমি সবে জাস্ট ডিউটি থেকে বাড়িতে এসেছি, ও কেটে বের করলো। এখনো সে এখনো মেলেনি, এখনো আছে, চামড়া কেটেছে, কেটে ওটাকে বের করেছে। আমি ডাক্তারকে বললাম যে তুমি যা খুশি করো, আজকের কিন্তু এমন ট্যাবলেট দাও, ইঞ্জেকশন দাও, যা খুশি দাও, আমার যেন ব্যথা না হয় আজকের। তখন কটা বাজে, 3-4 হবে। আমি বলছি আজকের যেন না, কালকে সকাল পর্যন্ত যেন আমি এরকম থাকি। তুমি সেলাই করো, যা খুশি করো, আমার যেন ব্যথা না হয়। কারণ আমার মাথায় আছে আজকে সারা রাতে আমি শেষ করবো, না হলে এই পা নিয়ে পরের দিন থেকে আমি আর কাজ করতেই পারবো না। ঠিক। আমি সেই ও পেন কিলার ওষুধপত্র দিয়েছিল, সেগুলো খেয়ে আমি সারা রাত কাজ করে ওই ছবি শেষ করেছি। পরের দিন থেকে দেখছি সে পা এমনি ফুলে যাচ্ছে। ওকে বললাম, ও পরিষ্কার করে আবার ঠিক করে দিল। তো এই একটা অভিজ্ঞতা। হ্যাঁ বাবা, এটা মানে ভীষণ ডেডিকেটেড, মানে এটা সত্যি একটা অভিজ্ঞতা, কাজ শেষ করার একটা, বাহ, ইন্সপায়ারিং, ভীষণ ইন্সপায়ারিং অ্যাকচুয়ালি। তো আমি অনেক মানুষ আছে যারা হয়তো জানেন, কিন্তু হয়তো অতটাও জানে না যে এক্স্যাক্টলি ফলিটা কিভাবে হয়। আমি তো অনেকটা শুনলাম, কিছুটা আমার জানা আছে। আপনি যদি একটুখানি বলেন মানে আমাদের দর্শকদেরকে যে ফলির কাজটা কি আর কিভাবে হয়। দেখো, ফলিটা হচ্ছে যেমন সিনেমাটা একটা তো ছোট্ট সন্তানের মতো। আমি আবার যদি বলি ঠাকুর যদি ধরি, ঠাকুরের কাটমা হয়েছে, সব কাদা দিয়ে ঠিক করে সবে ঠাকুরটাকে বানিয়েছে। এবার ফলিটা হচ্ছে ঠাকুরের গয়না, শাড়ি, কানের দুল, নাকের, চোখে চোখ সাজানো। যেমন ওগুলো ছাড়া কিন্তু তুমি মাটির ঠাকুর দেখে মনে হবে না যে তুমি ওটা ঠাকুর দেখছো। যতক্ষণ না সাজিয়ে তোমার কাছে আসছে ততক্ষণ হ্যাঁ এই ঠাকুর। সেরকম ফলি পিকচার শুট করা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ফলি জীবন, মানে একটা মানুষ মরে আছে, তার যে প্রাণটা ফিরিয়ে দিল হচ্ছে ফলি দিয়ে সবকিছুই করা যায়। যেমন আমাদের শুট করার পর শুধু তো ডাবিং আর্টিস্টরা ডাবিং করে দেয়, বাকি কাজ তারপরে হচ্ছে আমাদের। অডিওর পিকচারের ক্ষেত্রে তো সে তো পিকচার নিয়ে তো অনেক কিছু কাজ আছে, এটা অডিও সাউন্ডের জন্য বলছি। সাউন্ড এবার আমার ক্রিয়েট করতে হবে। ধরুন একটা লোক হেঁটে গেল, এখানে কি কি থাকবে? প্রথমে তো পায়ের ফুটস্টেপ থাকছে, তারপরে থাকবে যে হেঁটে গেল ওর ক্লথ, মানে জামা কাপড়ের আওয়াজ, সেটা আবার আলাদা করে দিতে হবে। এখন আরো কাজ বেড়ে গেছে এই কারণে 5.1 হয়ে গেছে। কোনো ক্যারেক্টার ডান দিকে গেল, কোনো ক্যারেক্টার বাঁ দিকে গেল, সেগুলো সব আমার আলাদা আলাদা করতে হবে। ওগুলো প্যান হবে, মানে সিনেমা হলে তুমি দেখতে পাবে যে তুমি কানেই শুনতে পাবে যে ডান দিকে আওয়াজ চলে গেল কি বাঁ দিকে আওয়াজ চলে গেল, সেগুলো সব শুনতে পাবে। সেই জন্য আরো কাজ বেড়ে গেছে, এগুলো আলাদা আলাদা করে করতে হয়। ধরুন হাতে চুড়ি আছে, সেই চুড়ির সাউন্ডও করতে হবে। কানের দুল আছে, সেটারও আওয়াজ দিতে হবে। রান্নাঘরে গিয়ে ধরুন রান্না করছে, ঠিক ঠিক,
ওই রান্নার যা যা করেছেন সেই এক্সাক্ট সেগুলোই করতে হবে। হ্যাঁ, এবার আমি কি দিয়ে করব সেটা আমার ব্যাপার, করতে হবে, সেগুলো করতে হবে। এবার শুনতে হবে যেন ওরকমই লাগে, আমি কি দিয়ে করব সেটা আমার ব্যাপার। অনেক ডিরেক্টর আছে এসে বলছে হটে দিয়ে করো না, মানে তার তো অভিজ্ঞতা নেই। প্রথম কথা, সে জানে কি এই কাগজের কাপটা দিয়ে চা খেয়েছো মানে এই কাগজের কাপ নিয়ে এসো, এই কাপ দিয়ে আওয়াজ করো, কিন্তু আমি কাপ দিয়েই করবো না, আমি অন্য কিছু দিয়ে এর আওয়াজ করে দেবো, তুমি বুঝতেই পারবে না যে ওটা কি দিয়ে। অনেক অনেক কিছু জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে আমি আওয়াজ করে দেবো, তুমি বুঝতেই পারবে না যে এটা। ধরুন আলমারিটা সরাচ্ছে, আমি কি স্টুডিওর মধ্যে আলমারি ঢুকিয়ে নেবো? কি করে পারবো? নিশ্চয়ই না। হ্যাঁ, এই আলমারি আওয়াজ আমার করে দিতে হবে, এমন ভাবে করবো যাতে না কেউ বুঝতেই পারে, মানে মনে হবে যে আলমারিটাই খুঁজছে। খুব ইন্টারেস্টিং। মানে আমার একটা জিনিস ভীষণ একটু গভীরে যেতে ইচ্ছা করছে আর কি, যেটা তোমার জন্য হয়তো রোজকার কাজ, বাট আমার ইন্টারেস্টিং লাগছে বিকজ আমি তো অতটাও জানি না যে এক্স্যাক্টলি কি করে ফলি হচ্ছে। এখন শুনছি আরো ভালো করে তোমার কাছ থেকে। তো এটা করতে যেমন তুমি ওই যে আমাকে বললে স্টোন চিপের গল্পটা, তো প্রত্যেকটা জিনিস তোমাকে এনাক্ট করতে হচ্ছে বসে। আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমার স্টুডিওতে দেখলে তোমার কত কিছু হয়, সবটা তোমাকে করতে হচ্ছে। তার মানে হ্যাঁ, সবটা করতে হবে। আমি একটা সিন করবো আর একটা সিন করবো না সেরকম তো না, সবটাই করতে হবে আমার। সবটা করতে হবে, তার টাইম আছে, টাইম লাগবে। অনেকে টাইম নিয়ে বোঝেই না, জানে একদিনেই সব হয়ে যাবে, দুদিনেই হয়ে যাবে। স্টুডিওতে গেলে দেখতে পাবে যে সব জিনিস রেডি করে রাখা আছে, সমস্ত জিনিস। যেমন কথাই বলছে কড়াই, খুন্তি, এগুলো তো লাগবে। যেমন কিছু কিছু জিনিস আছে না, কিছু কিছু জিনিস আছে সেই জিনিস দিয়েই করতে হবে। ধরুন কাপ প্লেটটা কাপ প্লেটই দিয়ে করতে হবে, অন্য কিছু দিয়ে করলে, কারণ কিছু কিছু জিনিস আছে আমরা কানে সেট হয়ে গেছে, ছোটবেলা থেকে শুনে অভ্যস্ত। যেমন আমরা বাংলা কথা বলি, আমরা তো ছোটবেলা থেকে শুনেই বাংলা কথা কিন্তু আলাদা করে আমরা শিখি না। বাংলাটা শিখি না, ইংরাজিটা শিখতে হয়, কারণ ইংরাজি তো আমরা শুনেই না। ইংরাজি যে ওয়ার্ড গুলো আমরা বলি, চেয়ার, টেবিল, অমুক, সেগুলো তো সারাক্ষণ শুনছি বলে সেই জন্য জেনে গেছি, বাকি ইংরাজি আমাদের শিখতে হয়। সেরকম আমাদের কিছু জিনিস আছে কানের টোন সেট হয়ে গেছে, আমরা জানি ওটাই, মানে ওই অন্য কিছু দিয়ে করলে হবেই না। কাপ প্লেটটা কাপ প্লেটই দিয়ে করতে হবে, লাইটার দিয়েই করতে হবে, ওই যে লাইটার আমাদের কানে সেট হয়ে গেছে। সবকিছু জিনিস রেডি করে, মানে তুমি স্টুডিওটায় গিয়ে কেউ যদি ঢোকে হঠাৎ করে, বাবা কি নোংরা স্টুডিও, কিচ্ছু নোংরা স্টুডিও না, যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার কাজের জিনিস। হ্যাঁ, মনে হবে এগুলো ভেঙে গেছে, নিশ্চয় করেই ওরকম করে রাখা আছে। কোনো নর্মাল ধরুন এই লাইটের স্ট্যান্ডটা নিয়ে আমি তুলে নিয়ে এখানে রাখবো, কোনো আওয়াজই হবে না, এর কোনো আওয়াজই হবে না। আমাকে একটুখানি অন্তত ওকে জং ধরিয়ে একটু ক্র্যাক করিয়ে রেডি করে রাখতে হবে, সেটা তারপরে আমি তুলে নিয়ে রাখবো, তখন আওয়াজ হবে, নাহলে আওয়াজ হবে না। যেমন আমরা কেউ আমার পাশ দিয়ে হেঁটে চলে যায়, আমি কি কিছু শুনতে পাই? সে যদি পায়ে যদি জুতো পরে আছে শুনতে পাই, তার জামা কাপড়ের আওয়াজ শুনতে পাই না। ঠিক, একদম ঠিক। আমাদের কানটা তুমি ফোকাস করো, যেমন চোখ ফোকাস করে, ক্যামেরার যেমন ফোকাস আছে যে আমি ওইটাকেই ফোকাস করবো, বাকিগুলো আউট, ওইটাকেই ফোকাস করবে, সেরকম কানও ফোকাস করা যায়। তুমি কানটাকেও ফোকাস করে শোনো, সাইড দিয়ে গেল একজন, সেটা শুনতেই পাবে তার জামা কাপড়ের আওয়াজ দিয়ে। একটা ব্যাপার, একটা মানে সাউন্ডের এক্স্যাক্টলি এটা চলে গেল, এটা কেউ জানো সেটা কি পড়ে গেছে সেটাও জানা যাবে। আমি অত ডিটেলে যাচ্ছি না, আমাদের শুনে যেহেতু এটাই নিয়ে কাজ, সে জিন্স পরে যাচ্ছে না শাড়ি পরে যাচ্ছে, আমি চোখ বুঝিয়ে বলে দেবো। আচ্ছা, মানে এতটাই আর কি ওটা যে কি করছে বাইরে, ওখানে কি করছে, কাপ প্লেট নিয়ে কি চা বানাচ্ছে, না টাইপ করছে, না হাঁটছে, চলছে, সেটা বলবো। আমরা যদি এই ঘরে বসে থাকি, কারণ সেই সাউন্ড গুলো তো আমার কানে আসবে। আগে আমি তো শুনে আগে হব, শান্তি পাবো যে হ্যাঁ এটার এই সাউন্ড, তবে তো দর্শককে আমি শোনাবো, আর দর্শক দেখে মনে হবে হ্যাঁ এটার এই সাউন্ড। আমি যদি নাই জানি, ধরুন এই টেবিলের হাত দেওয়ার এরকম আওয়াজ হবে না, টেবিলটা টেবিলের মতো শোনাতে হবে। কি করে টেবিলটা টেবিলের মতো শোনাবে সেটা আমায় জানতে হবে। ঠিক, একদম। আগে তো ছবির ডাইরেক্ট সাউন্ড হতো, মানে ছবিতে রীতিমতো যেমন ব্ল্যাক এন্ড হোয়াইটের সময় ছিল, সব রেডি থাকতো। আচ্ছা, সব ওখানেই টেক করা হতো, তারপরে স্টুডিওতে সেই টুকটাক জিনিসগুলো হতো, বাকি আর ফলি হতোই না।
আচ্ছা। ওর বিদেশি জ্যাক ফলি বলে যিনি, যার নাম ফলিটা কথাটা এসেছে, তার নাম হচ্ছে জ্যাক ফলি। তিনিই প্রথম শুরু করেছিলেন। এই জন্য তার নাম দিয়ে হচ্ছে ফলি কথাটা তার নামেই আছে, ফলি। তারপরে তো আস্তে আস্তে শুরু হলো, যত দিন যাচ্ছে আস্তে আস্তে আরো বেশি ফলির এটা শুরু কাজ হচ্ছে। ডেফিনেটলি, মানে অ্যাকচুয়ালি সিনেমা যখন আমরা দেখি বা কোনো ভিডিও দেখি, সাউন্ড সব থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ রিয়েল লাইফেও আমাদের সাউন্ড দিয়ে আমরা অ্যাট্রাক্ট হই সবকিছুর দিকে। স্বাভাবিক। কি তুমি একটা ভিডিও দেখো না, ভিডিওটা চালিয়ে দাও, সাউন্ডটা অফ করে দাও, দিয়ে তুমি দেখো, কিচ্ছু মনে হবে না তোমার, তুমি কিচ্ছু বুঝতেই পারবে না কি হলো, মেয়েটা ওখানে কেন গেল, ছেলেটা ওখানে কেন গেল। জাস্ট পিকচারটা অফ করে দাও, হ্যাঁ, পিকচারটা অফ করে দাও, অডিওটা অন করে দাও, তোমার নিজের মতো তুমি হিরোইন সেট করে নেবে। ঠিক ঠিক, তোমার নিজের মতো, তোমার নিজের যে পছন্দগুলো, সেই পছন্দগুলো তুমি ক্রিয়েট করে নিচ্ছ। একদম ঠিক কথা, কারণ ওটা তো একটা কে হেঁটে যাচ্ছে, যেমন আমাদের শুরু হলো সানডে সাসপেন্স, হিট হলো কেন? ওই সাউন্ডের সেন্সর, সাউন্ড দিয়ে এমনি লোকে বুঝে যাবে যে ওটা ওখানে কি হচ্ছে, ইমাজিনেশন লাইক স্টার্ট হতে থাকবে। এক্স্যাক্টলি, সাউন্ডের এত ইম্পর্টেন্ট একটা পার্ট, সাউন্ড খুব ইম্পর্টেন্ট, সত্যি কথা। মানে আমরা সিনেমা যখন দেখি, আমরা সবকিছুটাই দেখি আর সাউন্ডটা আমাদেরকে অ্যাপিল করে, কিন্তু অনেক সময় আমরা সাউন্ডের মাহাত্ম্যটা বুঝতে পারি না। আজকে আমরা পুরো ক্লিয়ারলি ওটার ব্যাপারে কথা বলছি। ওটা এত সিনেমার শুধু সাউন্ড বলে না, অনেক কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে পিছনে থাকে, তাদের কথা কেউ মনে রাখে না। তারা যে কি কষ্ট করে তাদের কথা কেউ মনে রাখে না, আর সামনে তো আসেই না। যারা অভিনয় করলো, অভিনয়ের পর যে কি করতে হবে সেটা বড় বড় অভিনেতারা জানে। না না, নিশ্চয়ই, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে কি কষ্ট করে রাত জেগে দিন জেগে যে পিছনে যারা কাজ করে, শুধু সাউন্ড না, বাকি আরো সমস্ত আরো অনেক কিছু আছে, পুরো জিনিসটা আছে সাউন্ডের পিছনে। শুটিং হয়ে যাওয়া মানে তো কাজ শেষ না, তারপরেই হচ্ছে কাজ শুরু। তার আগে যেমন হয়েছে তারপরেও হচ্ছে। দিন রাত জেগে অনেক অনেক ডিপার্টমেন্টে অনেক ছেলে কাজ করে, তাদের কথা কেউ মনে রাখে, কেউ খোঁজই নেয় না, খেলো কি না খেলো কেউ খোঁজই নেয় না। আমি যে এই ছবির ফলি করছি, চেনাশোনা না হলেও যদি অন্য থ্রু দিয়েছে, খোঁজই নিল না ও কি ফলি হলো। আমার শুধু হ্যাঁ কবে ফলি শেষ হবে, কবে ফলিটা পাবো, ব্যাস। মাঝখানের কোনো খোঁজই নেই যে ফলি করার পর খেলো কিনা। কিন্তু এটা আগে ছিল না, আগে ছিল। আগে ফোন করে অন্তত খোঁজ নিত, কি খেয়েছো, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, একটা ছেলে রেখে দিয়েছি, প্রোডাকশন বয় একটা রেখে দিত, যে যখন ফলি করতে করতে ব্রেক নেবে, কি লাগবে না লাগবে তুমি এবার। এখন ওসবের নেই, ওসব উঠে গেছে, কারণ কেউ খোঁজই নেয় না। আমি দায়িত্ব দিয়ে দিয়েছি মানে কি করবে তোমার ব্যাপার, তুমি করে নাও। সময়ের বদল, আশা করি আবার সেটা ব্যাক একটা সুন্দর জায়গাতে ফেরত যাবে, আশা করতে পারি আমরা। সে তো হবে, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই হবে। মানে অ্যাওয়ারনেস, আর যত আমরা আরো দিন কথা বলবো, মানুষের কাছে পৌঁছে যাব, আশা করছি যে আবার সব জায়গাতে একটা অ্যাকচুয়ালি রিসেটেলমেন্ট হতেই থাকবে সবসময়। ওই ফিনিক্সের মতনই শেষ হবে, আবার নতুন শুরু হবে। কারণ আমরা যেভাবে এখন কমিউনিটি বিল্ড করছি, যেভাবে আবার পৌঁছে যাচ্ছি, আবার কানেক্ট করছি সবার সাথে, সবাই ওই নতুন মতন করে পুরোনো জিনিস নতুন করে আবার আসবে আমাদের কাছে। আমার ভীষণ ভালো লাগলো এই বিষয় নিয়ে কথা বলে। আশা করছি আরো এপিসোডে আমরা কথা বলবো আপনাকে নিয়ে, কারণ অনেক জানার আছে, জানার এখানে শেষ নেই। আপনার একটা মেসেজ আজকে যারা কাজ করছে, নতুন যারা কাজ করছে তাদের জন্য, বা দর্শক যারা আপনাকে দেখছে এখানে, কোনো একটা মেসেজ ওদের জন্য যদি দেন। আগে দেখো, প্রথম কথা হচ্ছে আমাকে আগে জানতে হবে আমি কি। আমি একটাই কথা বলবো, এর আগেও বলেছি এখনো বলছি, আগে শোনা প্র্যাকটিস করতে হবে, আগে শুনতে হবে। তোমার উল্টো দিকে কি বলছে না বলছে আগে তুমি শুনে নাও, তারপরে তুমি উত্তর দাও। শোনাটা প্র্যাকটিস করো, ঠিক, দেখবে ভালো কাজ হবেই হবে। ঠিক কথা। আমার যার কাছ থেকে কাজ শিখেছি সে একটাই কথা বলেছিল, সে গিটার শিখতো, সুনীল গাঙ্গুলি মনে সম্ভবত যার কাছে শিখতো, নাম করা। তো ওই যার কাছে আমি কাজ শিখেছিলাম, সে গিয়ে দাঁড়িয়ে থাকতো, বাকি সবাই হোমওয়ার্ক দেয় না গিটার নিয়ে, হোমওয়ার্ক তোরটা কর, তো ওনাকে বলতো যে প্রথম করতে, বলছে না সবারটা হয়ে যাক তারপর আমি শেষে করবো। আচ্ছা, সবারটা শুনে নিয়ে তারপরে উনি করতে। তো সেই জন্য আমি বলছি আগে সবারটা শুনে নিয়ে তারপরটা আমি তো বলবো, আমি তো পড়ে এসেছি, আমি তো উত্তর দেবো। আগে সবারটা শুনে নি, তারপর আমি উত্তর দিচ্ছি। তো আগে সবাই শোনা প্র্যাকটিস করুক, সব ঠিক হয়ে যাবে।
দারুণ ব্যাপার। হ্যাঁ, মানে খুব ইম্পর্টেন্ট শোনার। সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং পড়াশোনার ক্ষেত্রেও তাই, বাকি যে ফিল্ড সে ক্ষেত্রেও তাই, সব শিখতে হবে ক্ষেত্রে। সব ক্ষেত্রে। আচ্ছা, আমার একটা প্রশ্ন যে এই ফলির ডিমান্ডটা, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে, বম্বেতে, সাউথে, এটা কি খুব ডিমান্ড? মানে এটা কি মানে ভীষণভাবে হ্যাঁ, উঠছে এবং আরো চাহিদা বাড়বে এটার? চাহিদা তো বাড়বে। দেখো, একটা সিনেমা এখন যত এআই আসুক, যত অ্যাপস আসুক, তা আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল যে তাপস অন্য কিছু একটা ব্যবসা করো। কেন? কিন্তু ফলি তো লোকে আর করবে না। আমি কেন ফলি করবে না কেন? আমার ছেলে তো স্টক দিয়ে ফলি করে দিয়েছে। আমি বলছি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো ভালো। তাদেরকে কি বোঝাবো? আমি ধরুন এখন একটা যদি প্রশ্ন করি, আপনি যদি না বুঝতেই পারেন তাহলে বেকার আমি বলে লাভটা কি আছে আপনার? আপনি তো জানেনই না এই সম্বন্ধে। সেরকম আমি তাকে সেই জন্য কিছুই বলিনি। পরে আমার মনে হলো যে ওকে কেন আমি বলতে যাব। এখন একটা জিনিস, স্টকে সবকিছু পাওয়া যায়, ক্রিয়েটও করা যায়। আচ্ছা, ধরুন একটা 7 ফুট একটু মোটা লোক আসছে আর একটা বাচ্চা ছেলে আসছে হেঁটে, দুজনেই জুতো পরে আছে। আমি এবার কি করে বোঝাবো যে দুজনে, এই ডান দিকে ছেলেটা আর বাঁ দিকে লোকটা দাঁড়িয়ে আছে, হেঁটে আসছে, কি করে বোঝাবো? তার ওয়েট দেখে বোঝাবো? সেটা তো কম্পিউটার পারবে না, ওটা তো আমি লাইভ করে দেবো। রাইট। ওয়েটটা তো ও করতে পারে না। ওয়েট কি? ও ভলিউম কমিয়ে তোমাকে ওয়েট কমাতে হবে। ভলিউম কমালে তো ওয়েট এমনিই চলে যাবে। সেটা লাইভ যেটা করে সম্ভব সেটা তো কম্পিউটারে তো হবেই না। এআই এখন কিছু জিনিস তো তোমার লাইভ যেটা করতে হবে সেটা স্টক দিয়ে তো হবেই না। সেই জন্য ফলির দরকারই দরকার। পরে কি হবে না হবে, ডাইরেক্ট সাউন্ড হবে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ফলি তোমাকে করতেই হবে। এখন যেমন করছি যে নেটফ্লিক্সের ছবি করছি, পরপর ওদের ছবি শুনে আমার মনে হয়েছে যে কেন ফলি করছি, সবকিছু ওকে আছে, যা চকচকে, তাহলে না তাহলে ফলি করাবে, ওই টোন ভালো লাগছে না, ফলি করি আমি। আচ্ছা, মানে ডাইরেক্ট সাউন্ড হলেও তারা ফলি করাচ্ছে। কিন্তু আমি সবকিছু শুনতে পাচ্ছি। এবার দেখুন, কিছু কিছু সাউন্ড, ধরুন এই কথা বলছি, তার মধ্যে 3-4টে জিনিস ওর করাতে হবে। এবার 3-4টে জিনিস যখন করাবো, তার টোন আর সেই আগেকার রেকর্ডের টোন দুটো ম্যাচ করবে না, তো সেই জন্য পুরোটাই করিয়ে নেয়। আচ্ছা, যেহেতু বড় বিগ বাজেটের ছবি, কেন আমি হ্যাঁ, রাইট। মানে যে পারফেকশন চাইবে সেখানে ফলির ডেফিনেটলি প্রয়োজন, আর পারফেকশনই তো সবাই চায় ভালো কাজ করতে গেলে। মানে এই যে এত সুন্দর জিনিস জানলাম তোমার কাছ থেকে, আমার একটাই কথা বলার যে এটা নিয়ে যদি আমরা আরো কিছু কথা বলতে পারি, ওয়ার্কশপস করতে পারি, তাহলে কি হয়, অনেক মানুষ এটার ব্যাপারে আরো জানতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর একটা ফিল্ম মেকিং, একটা ভিডিও মেকিং এ, আর কত ইয়াং পিপল আর লুকিং ফর ওয়ার্ক, মানে তারা কাজ করতে চায় বা করছে, হয়তো এটা একটা এমন জায়গা তারা এক্সপ্লোর করেনি এখনো পর্যন্ত। তোমার কি মনে হয়? দেখো, সে তো আছে, কিন্তু এই ধৈর্য তো থাকা দরকার ভীষণ। এখনকার ছেলেদের মধ্যে আমি তো দেখিই না। এখন ওই একটা কথা আছে, ধর তক্তা মার পেরে, এখন তো সবাই ওরকম হয়ে গেছে। এখন লটারির যুগ, লটারি কাটবো কবে কোটিপতি হব, পড়বে কি না পড়বে সেটা পরের ব্যাপার। কিন্তু আমি সবাইকে বলছি না যে সবাই এরকম না, কিন্তু বেশিরভাগ দেখলে আজকে যাব টাকা ইনকাম হবে, মাসের শেষে অত দরকার নেই। আমি একটা লিমিটেড, আমরা বাঙালি, লিমিটেড একটা টাকা থাকবে, বাড়ি যাব, সন্ধ্যার সময় টিফিন খাবো, ঘাড়ে পাউডার দেবো, সেন্ট মাখবো, একটু আড্ডা দেবো, আবার রাত্রিবেলা বাড়ি চলে আসবো, ঘুমাবো, সকালবেলা অফিস। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাকে দায়িত্ব নিতে শিখতে হবে। এবার দায়িত্ব নিয়ে এই কাজ যখন করতে হবে, এই ফলি, আমি সেই জন্য বলছি ফলি, অন্য কাজ যেমন অনেকেই অনেক কিছু করতে পারবে, কিন্তু ফলিটা যে আমি বলছি যে সবাই করতে পারবে না সেটা না, করতে পারবে, কিন্তু তার সেরকম ছেলে থাকতে হবে যে এটা মাথায় নিতে হবে। মানে ইটস লাইক
যেমন তুমি গুরু পেয়েছো, সেরকম যদি একটা ভালো গুরু কেউ থাকেন, তুমি আমার সামনে বসে আছো অফকোর্স, তো একটা প্রপার ট্রেনিং এর প্রয়োজন আছে। কিন্তু এটা কিন্তু একটা ভীষণ ইভলভিং অ্যান্ড এক্সপ্লোরিং একটা জায়গা, এবং কে জানে আগামীকালে কি হতে চলেছে। ইভেন দিস কনভারসেশন রিজনটাই ওটা যে ফিনিক্সের মতন কিছু জিনিস শেষ হবে এবং কিছু নতুন জিনিস উঠবে। তো হতেই পারে যে এখান থেকে একটা নতুন রাস্তা আজকে আমরা ক্রিয়েট করলাম, কিন্তু আমরা জানি না এখনো, আমরা দেখবো আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ, কথা বলে দারুণ লাগলো তোমার সাথে।